আজ ৫টার ৫ মিশালি কেন দিনভর যে খবরে আমাদের নজর ছিল তা হলো পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি বিপর্যয়। সে বাজি বিপর্যয়ের ঘটনার পর প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এখন এই সূর্যডোবা বিকেলে দাঁড়িয়েও যখন আবারও এই বাড়ির ছবিটা দেখছি, এই মাঠে যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানে বিস্ফোরণের পর বাড়ির যা যা আসবাব সেগুলো উড়ে এসে ছিটকে এখানে পড়ে। দেওয়ালের যে অংশ যা ঝুলে রয়েছে এই মুহূর্তে, আশেপাশে সমস্ত কিছু ধ্বংসের চিহ্ন বয়ে বেড়াচ্ছে এখন এই বণিক বাড়ি। যে ছবি আপনারা দেখছেন সামনে আলমারি রয়েছে, সেটা দুমড়ে মুচড়ে একাকার না, সেটা দেখে বোঝার উপায় নেই যে ওটা আলমারি, ওটাতে জামা কাপড় রাখা থাকতো হয়তো গতকাল এই সময় পর্যন্ত। জানলার ফ্রেম আগুনের বিস্ফোরণের তীব্রতায় তা ভেঙে বাইরে পড়ে গিয়েছে। গোটা বাড়ি এখন যেন ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে আর প্রাণের সঞ্চার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তার কারণ এই ঘরেই যারা ছিলেন গতকাল সেই ৮ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জন মানে চন্দ্রকান্ত এবং তার ভাই তুষার তারা বাইরে ছিলেন। বণিক ব্রাদার্স তারা বাইরে ছিল এবং তারা বাজারে ছিল। সেই সময় তারা এই ঘটনাস্থলে ছিল না এবং বৃদ্ধা মা তিনি বেঁচে যান। সেই বৃদ্ধা মায়ের এখন করুণ আরতি। এই বৃদ্ধা মাও বলছেন যে এই ব্যবসা তিনি বারবার ছেলেকে করতে বারণ করেছিলেন, কিন্তু কে শোনে কার কথা। স্থানীয়রা বারবার অভিযোগ করেছেন যে এভাবে, হ্যাঁ আমরা জানতাম যে এভাবে গ্রিন বাজি তৈরি করে চন্দ্রকান্ত, কিন্তু গ্রিন বাজির আড়ালে এত 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 বাজি মজুত করে রাখা ছিল কেন? প্রশ্ন অনেকগুলো, উত্তর এখনো অধরা। আর ওই যে বলছি বৃদ্ধা মা তিনি কাঁদছেন, তার এখন শুধুই আরতি। পরিবারের আর তো কেউ নেই, 2 ছেলে, তাদের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে। কি বলছেন মা শুনুন একবার। বললাম না আমি ঘরে ছিলাম, তারপরে আমি বাইরে পেচ্ছাপ করতে, তারপরে ওইটা হয়েছে, আমি অজ্ঞান হয়ে কি হয়েছে মানে কি দেখলেন? কোনো আওয়াজ শুনলেন? না, আগুন দেখলেন? আগুন। মানা করতেন ছেলেকে, মানে বাড়ির মধ্যে এরকম বাজি রাখতো? হ্যাঁ মানা করতো। আগে বারণ করেছে? কোন ছেলে কথা শুনতো না? না 2 ছেলেই করতো? না, কোন ছেলে করতো? বড়টা চন্দ্রকান্ত। সব থেকে প্যাথেটিক যে ছবিটা আমরা সকালবেলায় দেখিয়েছিলাম যে এই যে বাড়ি, এই বাড়ির বাইরে এক পাটি জুতো পড়ে রয়েছে, ছোট শিশুর জুতো। আমরা জানি যে 4 জনের মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে স্ক্রিনে যে 2 জনের ছবি দেখছেন, এই সময় হয়তো যখন আমি কথা বলছি আজকে এই 1 এপ্রিলের বিকেলে, তারা হয়তো এই সময়ও 31শে মার্চের বিকেলে হয়তো খেলে বেড়াচ্ছিলেন এই মাঠেই, কিন্তু আজ এক নির্মম পরিণতি তাদের প্রাণ কেড়ে নিয়েছে। বাজি বিপর্যয়ে তাদের প্রাণ গিয়েছে। ছোট এই 2 শিশুর যে ছবি আপনারা স্ক্রিনে দেখছেন নিউজ 18 বাংলার, অত্যন্ত মর্মান্তিক এই ছবি। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অনুপ, লাগাতার লেটেস্ট আপডেট দর্শকরা পাচ্ছেন একমাত্র নিউজ 18 বাংলায়। গতকাল রাত থেকে এই অবধি এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন পয়েন্টগুলো এই ঢোলাহাট বিস্ফোরণে সব থেকে প্রাইম পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে? তবে ধোলাহাট বিস্ফোরণে গতকাল যখন আজকে এই সময় তখনও কিন্তু এখনো পর্যন্ত বিস্ফোরণের ঘটনা ঘটেনি। গতকাল ঠিক এর পরবর্তী ক্ষেত্রে 8:32 প্রথমেই বিস্ফোরণের ঘটনা ঘটে, তারপরেই কিন্তু একেবারে এখানকার মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু এখনো পর্যন্ত এখানকার মানুষকে বেশ কিছু প্রশ্ন তুলে, যেমন তাদের প্রশ্ন উঠছে তাদের কথায়। আগের যে সমস্ত কথাবার্তা আগেও বলেছিলেন যে এই যে একেবারে বাজির কারখানা, প্রথমে যে বাজি তৈরি করা হতো, এই বাজি কারখানা তৈরি নিয়ে কিন্তু বা বাড়িতে বাজি বানানো নিয়ে কিন্তু চন্দ্রকান্তের সঙ্গে পারিবারিক যে অশান্তি ছিল, শুধু তাই নয়, এলাকার বহু মানুষ কিন্তু তাকে বারণ করেছিলেন যাতে এই বাজির এভাবে ব্যবসা না করে, যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই আক্ষেপ এখনো সেই সব মানুষদের কাছে রয়ে গিয়ে, তার কারণ তারা যখন বলে তাদের বিরুদ্ধেও কিন্তু তিনি চড়া হয়েছিলেন, পরিবারের সঙ্গে ঝামেলা করেছিলেন, জাত্যুত দাদাদের সঙ্গে ঝামেলা করেছিলেন, এরকম পর্যন্ত ঘটনা ঘটেছিল। কিন্তু সেই বাজির ব্যবসায়ী কিন্তু একেবারে যে কাল হয়ে দাঁড়াবে এখনো কিন্তু একবারও আগে বুঝতে পারিনি। কিন্তু গতকালকের পরে যখন লক্ষ্য করা যায়, একটা বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, কিন্তু গতকাল আজও এই সময়
সময় কিন্তু এই বিস্ফোরণের ঘটনা যে সময় ঘটেনি, কিন্তু আজকে দেখা গেল সন্ধ্যা হতে চলেছে, কিন্তু সেখানকার মানুষের এখনো একটাই আক্ষেপ যে যদি সেক্ষেত্রে চন্দ্রকান্ত বণিক যদি এই কথা তাদের শুনতো বা পরিবারের কথা শুনতো, তার মায়ের কথা শুনতো, তাহলে হয়তো এই দুর্ঘটনার সম্মুখীন বা এই ঘটনার সম্মুখীন তাদেরকে হতো না। কিন্তু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই এখনো পর্যন্ত তাদের নাড়া দিচ্ছে, তার কারণ গতকাল যে পরিস্থিতি এখানকার মানুষজন তারা দেখেছিল অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি, তারপরেও সেখানকার মানুষের একটা আক্ষেপ যে যদি চন্দ্রকান্ত সেই সমস্ত কথাবার্তা তার পরিবার থেকে শুরু করে মায়ের বক্তব্য, এলাকাবাসীর কিছু বক্তব্য আজকে যদি শুনতো, তাহলে হয়তো এই পরিস্থিতি একবারও সম্মুখীন তাদের হতো না। এই বাড়ির 4টে পরপর শিশু থেকে শুরু করে 8-8টি প্রাণ কিন্তু হারাতে হতো না। এরকমই কিন্তু বারবার এই প্রশ্নগুলো এখানকার মানুষকে সেইভাবে ভাবাচ্ছে। তার কারণ হিসেবে যে 7 বছর আগে বলা হচ্ছে ব্যবসা যখন শুরু করেছিল, তার আগে কিন্তু সবজির ব্যবসা থেকে শুরু করে এছাড়া বিভিন্ন রকম ব্যবসা করতো, কিন্তু বিগত 3 বছর ধরে দেখা যাচ্ছে চন্দ্রকান্ত একেবারে এই বাজি ব্যবসায় রমরমিয়ে একেবারে ব্যবসা যখন লাভবান হচ্ছে, আরো পরিমাণে ব্যবসা কিভাবে লাভজনক হওয়া যায় এদিকেই কিন্তু একেবারে লোভের দিকে এগিয়ে গিয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে এই পরিণাম, একেবারে এই যে ঘটনা, সেই ঘটনা শুধু যে চন্দ্রকান্ত একা নয়, চন্দ্রকান্ত বণিকের ভাই তুষারকান্তর কথা কিন্তু একই রকম, দুজনেই একসঙ্গে ব্যবসা করতেন। এবং গতকাল যখন এই পরিস্থিতি হয়েছিল বাড়িতে, সেই সময় কিন্তু 2 ভাইয়ের 1 ভাইও বাড়িতে ছিল না, কিন্তু পরবর্তী লক্ষ্য করা যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে 2 ভাই কিন্তু আসে এবং চন্দ্রকান্ত কিন্তু তখনই সেখানে তাদেরকে বাচ্চাকে একেবারে ছোট যে 2টো বাচ্চা শিশুকে কিন্তু বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল। এলাকার মানুষ থেকে শুরু করে আত্মীয় পরিজন তারা কিন্তু ধরে ফেলে। তিনিও কিন্তু সেই আক্ষেপের কথা কিন্তু পরিবার যেমন তারা মনে করছে, ওখানকার মানুষ বলছে সেই সময় যদি এই কথা আগে তিনি শুনতেন তাহলে হয়তো এই পরিণাম হতো না। তার কারণ বারবার কিন্তু এখানকার মানুষ তাকে বারণ করেছিল, পরিবার বারণ করেছিল। আসলে পরিণামটা আরো ভয়ঙ্করও হতে পারত। একটা বিস্ফোরণের পর শিক্ষা না নিয়ে সেটা থেকে আমরা তারপরেও দেখলাম যে এই দূরেই, খানিকটা দূরেই যে টমেটো বাগান, যে বেগুনের চাষ হচ্ছে যেখানে, সেখানে বস্তাবন্দি নিষিদ্ধ বাজি পড়ে রয়েছে, খোলা পড়ে রয়েছে বারুদের ড্রাম। সেখান থেকেও ঘটতে পারত বড়সড় বিপত্তি। পাথর প্রতিমা ঢোলাহাট, 31শে মার্চ রাত 8:30। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রায় 5 কিলোমিটার পর্যন্ত সেই আওয়াজ ছড়িয়ে পড়ে, সেই শব্দ শোনা যায়। চন্দ্রকান্ত বণিকের যেখানে তার গোডাউন, যেখানে তার কারখানা, এই জায়গায় যখন আমরা যেতে গেছি তখন দেখেছি যে এদিকে টমেটো চাষ হচ্ছে আর এদিকে চাষ হচ্ছে বেগুন, কিন্তু তারই আড়ালে বস্তাবন্দি কিছু জিনিস। এই বস্তার মধ্যে কি রয়েছে? স্থানীয়রা বলছেন এর মধ্যে এই নিষিদ্ধ বাজি রয়েছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আরো 3টি বস্তা তা মজুত করে রাখা হয়েছে। কিসের এই বস্তা? এখনো পর্যন্ত এই বস্তা এরকম ভাবে পড়ে রয়েছে কেন, এটাই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। শুধু এখানেই শেষ নয়, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এই যে খড়ের নিচে চাপা দেওয়া প্রচুর পরিমাণে বারুদ রয়েছে। এই বারুদ স্টোর করার একটা নিয়ম রয়েছে, ঠান্ডা জায়গায় রাখতে হয়, কিন্তু এখানে দিনের আলোয় সূর্যের তাপের মধ্যে এখানে এভাবে বারুদ রাখা রয়েছে। যে কোনো সময় এখানে বিপত্তি ঘটতে পারে। যে ছবি আমরা দেখছি, এখানে ছোট বাচ্চারা তারাও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানেই পড়ে রয়েছে বারুদ। সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে পাতার রং ধূসর হয়ে গিয়েছে এই বারুদে। তার পাশাপাশি এখানে ড্রামের মধ্যে বারুদ তো রয়েছে, যে বারুদগুলো ঠান্ডা জায়গায় স্টোর করে রাখার কথা, কিন্তু তা নেই, তাই ভাবে খোলা জায়গাতেই পড়ে রয়েছে। জিনবাজি তৈরি হতো, তারপর গোলা বম, এটা সেটা। আজ 4-5 বছর হয়ে গেছে। আগে এখানকার লোকরা জানাতো, তারপর বলে আমার লাইসেন্স পেয়েছে আমরা করবো। কালকে রাত্রিরে সব করেছে, সব এদের বাড়ির লোকেরা নিষ্ক্রিয় করে দিত। আরো একটা ছবি, এই যে খড়গুলো রয়েছে, এই খড়ের আড়ালে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বস্তার মধ্যে বোমা রয়েছে। এখনো পর্যন্ত একটা বড় বিস্ফোরণ হয়ে যাওয়ার পর, 8-8 জনের প্রাণ যাওয়ার পরও কেন এই ছবিটা দেখতে হবে, প্রশ্নটা এটাই। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে বাজি বিপর্যয়ের অভিঘাত কিন্তু এখনো কেটেও কাটেনি সাধারণ মানুষের মন থেকে। ক্যামেরায় অর্চনের সঙ্গে রুমেলা, নিউজ 18 বাংলা, পাথর প্রতিমা। দেখুন, এই বাজি বিপর্যয়ের তালিকাটা দীর্ঘ হচ্ছে। যখন আমরা কল্যাণীর খবর করছিলাম সেখানে বাজি বিপর্যয়ের ঘটনা, তারপর সেদিনকে কিন্তু দাঁড়িয়ে আমরা ভাবিনি যে হ্যাঁ পাথর প্রতিমা ঢোলাহাটেও এরকম ঘটনা ঘটতে পারে, আমরা ভাবিনি। এবং হয়তো যখন এই কথা আপনাদের সঙ্গে বলছি
পাথর প্রতিমার মাটিতে দাঁড়িয়ে হয়তো কোথাও গিয়ে আবার কোনো জায়গায় কোনো বাজি কারখানায় সেখানে হয়তো আরো বাজি মজুত করে রাখা হচ্ছে, কে বলতে পারে। এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু ইতিমধ্যেই চলছে, সেই সম্পর্কিত আপডেটও আপনাদেরকে পরবর্তীতে জানাবো। আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল এই মুহূর্তে রয়েছেন সঙ্গে, আমি অর্পণের কাছে যাই। অর্পণ, এই পাথর প্রতিমার ঢোলাহাটের ঘটনা, তারপর প্রশাসনও তৎপর যাতে এভাবে আর কোনো দুর্ঘটনা না ঘটে, এবং এই ঘটনা ঘিরে আমরা দেখছি রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত লেটেস্ট কি আপডেট তোমার কাছে? দেখো, এই ঘটনার পর বিগত যে কটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে, যেখানে শুধু বিস্ফোরণ, কোনো বাড়ির ছাদ উড়ে যায় বা কোনো একটা বাড়ির অংশ পুড়ে যায়, সেখানে প্রশাসনের যে তাদের তৎপরতা সেটা চোখে পড়ে না। কিন্তু এই সব দুর্ঘটনার পরে যে তৎপরতা, সেটা আগামী কয়েকদিনে সেটা লক্ষ্য করা যাবে। যেমন সম্প্রতিকালে আমাদের রাজ্যে একই একটা বিস্ফোরণে একটা পুরো পরিবার শেষ হতে আমার মনে হয় এই প্রথম যে একটা পরিবার সম্পূর্ণরূপে তারা একসঙ্গে এতগুলো প্রাণ গেল একই পরিবারের, সেখানে 6 মাসের 2টি শিশু রয়েছে। এই যে প্রশাসনিক যে তৎপরতা, সেটা অবশ্যই লক্ষ্য করা যাবে আগামী দিনে। একাধিক এলাকায় তুমি জানবে রাজ্যের যে প্রান্তে বাজি তৈরি হয়, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা অন্যতম, লুঙ্গি এবং চম্পাহাটি, ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের নিয়ে একটা বৈঠক ডাকা হয়েছে। কিন্তু আগামী দিনে এই শুধু বৈঠক না, সাধারণ মানুষকে সচেতন করতে গ্রামে গ্রামে বা যেখানে এই ঘটনা ঘটছে সেখানে গিয়ে দেখো, একদমই অর্পণ, এবং এই ঘটনায়, ঢোলাহাটের এই ঘটনায় যদি আমরা বলি 8 থেকে 80 মৃত্যু হয়েছে, সত্যিই তো তাহলে অত্যুক্তি হবে না। চন্দ্রকান্ত বণিকের ঠাকুমা, তার মৃত্যু হয়েছে, তার বাবার মৃত্যু হয়েছে, তার স্ত্রী, তার ভাইয়ের বউ, ভাইয়ের 2 সন্তান এবং তার 2 সন্তান, তাদেরও মৃত্যু হয়েছে। গোটা পরিবার ছারখার হয়ে গিয়েছে। হ্যাঁ, বণিক ব্রাদার্স, তারা এই মুহূর্তে আন্ডারস্ক্যানার, কিভাবে তারা এই ব্যবসা চালিয়ে নিয়ে যেত, কত বাজি এখানে মজুত করা ছিল, আর কি কি তাদের থেকে জানলে পরে এই ঘটনার তদন্তের অগ্রগতিতে সুবিধা হবে, সেই সম্পর্কিত আপডেট তো আপনাদের দিতে থাকবো। কিন্তু ওই যে বললাম না, পরিবারটা পুরো ছারখার হয়ে গেল, সেই ছারখার হওয়ার প্রতীক যেন বহন করছে এই বাড়িটাই। ঘরের ভিতরে প্রত্যেকটি আলনা থেকে শুরু করে সিলিং ফ্যানের ছবি দেখানোর চেষ্টা করবো, সেইগুলো কিন্তু লন্ডভন্ড, এবং ভিতরে একাধিক বাজি তৈরির যে সরঞ্জাম, সেই সরঞ্জাম কিন্তু এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একদম উঠানোর ভিতরে আমি গিয়েছি, গিয়ে জানালা থেকে দেখতে পেলাম চন্দ্রকান্ত দাস স্ত্রী শান্তনা বণিক, উনি ভিতরে পুড়ছেন দেখা যাচ্ছে। তো আমি ভিতরে যাওয়ার প্রথমে তো চেষ্টা করলাম, তারপর ওনার বাবা, মানে চন্দ্রকান্ত দাস বাবা অরবিন্দ বণিক, যিনি মারা গেছেন, উনিও ভিতরে ছুটে ঢুকে গেলেন। এবার তারপর মানে ভাইজিকে দেখতে পাচ্ছিলাম, ভাইজি মানে বিছানার ওপরে ছিল, পুড়ছে দেখা পাচ্ছি। জানালার মধ্যে ওপেন যেরকম অন করলে যে গাঁগা করে সারা হয়, আগুনের সারাটা ওইরকম পাচ্ছে, জানালা থেকে আসছে, হাত বাড়িয়ে ডাকছে, কিন্তু যাচ্ছে না, এত আগুন। আবার বমও ফাটছে, কে যাবে ওখানে? দেখুন, প্রশ্ন আরো অনেকগুলো জায়গায়, ধোঁয়াশা আরো অনেকগুলো জায়গায়। ওই যে 2টি সিলিন্ডারের ছবি আপনাদেরকে গতকাল রাতে দেখিয়েছিলাম, পুকুরে গিয়ে যে সিলিন্ডার ছিটকে পড়েছে, সেই সিলিন্ডার থেকেই বিস্ফোরণ, নাকি সেই সিলিন্ডার ব্লাস্ট আগে হয়েছে নাকি বিস্ফোরণ আগে হয়েছে, এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই ধন্দে রয়েছে পুলিশ প্রশাসন। কি বলছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, শোনায়। ঢোলাহাট থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়, 8 জন মারা গিয়েছেন, তার মধ্যে 4টি বাচ্চা আছে এবং 3 জন মহিলা আছেন এবং 1 জন পুরুষ আছেন। চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক, এই দুজনের
বাড়ি সেটা ছিল। ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে। একটি গ্যাস সিলিন্ডারও বার্স্ট করেছে। বাড়ির যারা মালিক তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন। কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি, ইনভেস্টিগেশন চালু হয়েছে। স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা তার লাইসেন্স, কি লাইসেন্স ছিল, তার বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। দেখুন, এই বাজি ব্যবসার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, পরিবেশ দপ্তরের গাইডলাইন রয়েছে, এবং যেখানে সেখানে এই যে ধরনের বাজিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলে চোরকি, কালী পুজোর সময় খুব বিক্রি হয়। এই ধরনের বাজি তো এখানে তৈরি হতো অন্ততপক্ষে এই যে ধ্বংসাবশেষ যা রয়েছে তার থেকে এটা স্পষ্ট। কিন্তু এর পাশাপাশি এই যে যখনই চলছি ফিরছি এই ধরনের সুতলি বোম আমরা দেখতে পাচ্ছি, এগুলো তো নিষিদ্ধ বাজি। তাহলে এগুলো কেন তৈরি হচ্ছিল? সাধারণ মানুষের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠবে নাকি? প্রশ্ন উঠছে। প্রশ্ন তুললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে, আমি কি সতর্কতা রাখছি? আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, এখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা। বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজির স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয় সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব। তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যাবে। এবং এই যে বাজি বিপর্যয় বিভিন্ন জায়গায় এবং ঢোলাহাটের এই পরিস্থিতির পর ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়ে গিয়েছে। বিকেল 4:30 থেকে ডিজি নেতৃত্বে সেই বৈঠক শুরু হয়েছে, ভার্চুয়াল বৈঠক, যেখানে পুলিশ সুপাররা রয়েছেন, যেখানে সিপি রয়েছেন। এবং কি এই বৈঠকের নির্যাস এখনো পর্যন্ত 45 মিনিট সময় অতিক্রান্ত। আমরা জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে এখনো বৈঠক চলছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের পরিচালনায় সেই বৈঠক চলছে এবং বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার রয়েছেন। প্রায় 40 মিনিট হলো সেই বৈঠক চলছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে বেআইনি বাজি উদ্ধারের জন্য যে অভিযান, তার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হতে পারে আজকের বৈঠকে। তার কারণ, গতকাল রাতের যে ঘটনা দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিমা ঢোলাহাটে, তারপরে রাজ্য পুলিশের এই বিশেষ বৈঠক, যেটা নিঃসন্দেহে এই বেআইনি বাজি উদ্ধারের অভিযান নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন রাজ্য পুলিশের ডিজি বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সামনে রামনবমী আছে, রামনবমী নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হতে পারে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আজকের বৈঠকে তা হলো এই বেআইনি বাজি উদ্ধারের জন্য প্রয়োজনীয় অভিযান। এবং তুমি জানো, এর আগেও যখন বেআইনি বাজি উদ্ধারের জন্য অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল, বিশেষ করে এগরার ঘটনার পরিপ্রেক্ষিতে, তারপর দত্তপুকুরের ঘটনার পরিপ্রেক্ষিতে, সম্প্রতি কল্যাণীর ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং সেই বেআইনি বাজি উদ্ধারের অভিযান কি করা হচ্ছে এবং সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন জেলা পুলিশের পুলিশ কমিশনাররা, পুলিশ সুপাররা, এই বিষয়ে প্রয়োজনীয় আলোচনা রাজ্য পুলিশের ডিজি করছেন বলেই মনে করা হচ্ছে। বেশ, আগে যখন এই ধরনের একটা দুটো বিস্ফোরণের ঘটনা ঘটতো তখন আমরা খাগড়াগড়ের ইনস্ট্যান্স টানতাম, তারপরে তালিকায় যোগ হলো পিংলা, আর এখন সাম্প্রতিক অতীতে এত এই ধরনের বাজি বিপর্যয়ের ঘটনা ঘটছে যে কিছুক্ষণ আগেই বলছিলাম না, তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সেই তালিকাটা একবার রিকল করবো একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন।